দর্শক আসসালামু আলাইকুম, আপনাদের সঙ্গে রয়েছি আমি আমাদের যে নিয়মিত অনুষ্ঠান মেট্রোসেম টু দ্য পয়েন্ট সেখানে, এবং আমি মোস্তফা মল্লিক আপনাদের সঙ্গে রয়েছি। এবং আপনারা জানেন যে প্রত্যেকবারই আমরা সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করি। আজকেও আমরা বিষয় নির্ধারণ করেছি রাষ্ট্র সংস্কার ও বর্তমান পরিস্থিতি। একদিকে আমাদের বন্যা চলছে দেশের বিস্তীর্ণ একটি অঞ্চলে, এবং সেখানে জানেন যে বিশাল একটি ত্রাণ কার্যক্রম চলছে, মানুষের পাশে দাঁড়িয়েছে। এটি হচ্ছে দেশের একটি চিত্র, এবং দেশের অন্য প্রান্তে রয়েছে আমরা দেখেছি যে গত 15-16 বছর ধরে বিভিন্ন মানুষের যে একটা না পাওয়ার বেদনা রয়েছে, দাবি রয়েছে। বিভিন্ন সংগঠন, সরকারি কর্মকর্তা কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে রিকশাওয়ালা, শ্রমিক, যত পেশার মানুষ আছেন তাদের অনেকে রাস্তায় নামছেন, রাস্তা বন্ধ করেছেন। এবং জাতির উদ্দেশ্যে এরই মধ্যে অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকারের যিনি প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি বক্তব্য রেখেছেন। সব কিছু মিলে আসলে আমাদের দেশ কেমন যাচ্ছে, পরিস্থিতি কেমন, সেটি নিয়েই আজকে আমাদের এই মেট্রোসেম টু দ্য পয়েন্ট। এবং আমাদের সঙ্গে আজকে অতিথি হিসেবে যারা রয়েছেন তাদেরকে পরিচয় করিয়ে দিয়েছি। ডান দিকে রয়েছেন সাবেক সচিব, রাজনৈতিক বিশ্লেষক আবু আলম মোহাম্মদ শহীদ খান, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের সঙ্গে রয়েছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক প্রকৌশলী সাব্বির আহমেদ, এবং আমাদের সঙ্গে আরও একজন রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক, যে 6 জন বা 7 জন রয়েছেন তাদের মধ্যে একজন অন্যতম সমন্বয়ক নুসরাত তাবাসসুম। আপনাদের তিনজনকেই আমরা স্বাগত জানাচ্ছি। এবং আজকে শাহবাগে ব্যাটারি চালিত যে রিকশা রয়েছে, তাদের সেই রিকশা নিষিদ্ধের দাবি জানিয়েছে প্যাডেল চালিত যারা রিকশাওয়ালা তারা, এবং এটা নিয়ে আসলে খুবই উত্তপ্ত। এবং গতকালকে আপনারা জানেন যে আনসাররা বিদ্রোহ করেছে, এবং বিদ্রোহ নয়, তাদের দাবির জন্য সচিবালয়ের সামনে এসেছে, তাদের সেখানে অবরুদ্ধ করে রাখা, দীর্ঘক্ষণ অবস্থান, এবং পরবর্তীতে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের যাওয়া। এক কথায় পরিস্থিতিগুলো জানেন। তবে আমরা সাম্প্রতিক যে পরিস্থিতি সেটা নিয়েই শুরু করছি, এবং আমরা প্রথমেই যাচ্ছি আবু আলম মোহাম্মদ শহীদ খান, আপনার কাছে। গতকালকে আমাদের প্রধান উপদেষ্টা বক্তব্য রেখেছেন, বক্তব্যটা নিশ্চয়ই আপনি শুনেছেন। সব কিছু মিলিয়ে যদি আমাদের সাথে একটু শেয়ার করেন। ধন্যবাদ আপনাকে। আমাদের যে পরিবর্তন, যে 5ই আগস্ট তারিখে দেশের প্রধানমন্ত্রী যখন চলে গেলেন দেশ ছেড়ে, তারপরে প্রায় 70-72 ঘন্টা লেগেছে এই সরকার শপথ নিতে নানান কারণে। এবং অন্তর্বর্তীকালীন সরকার, যেটা ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত হয়েছে, সেই সরকারের মাত্র কালকে 15 দিন বা 20 দিন বলতে পারেন যে গিয়েছে। এর মধ্যে আমরা দেখলাম যে অনেক দাবি দেওয়া, আপনি যেটা বলছিলেন যে আমাদের সমাজের নানান মানুষের অনেক ক্ষোভ, দুঃখ, বেদনা আছে। অনেকে ন্যায্য তার যে পাওনা সেটা পাননি, অথবা ন্যায্যতার ভিত্তিতে তার প্রতি যে বিবেচনাটা করা উচিত ছিল সেটা তারা পাননি। তো সে কারণে প্রথম দিকে এবং গতকাল পর্যন্ত, আজকে যেটা বললাম আজকে পর্যন্ত, আমরা দেখছি যে অনেক মানুষ রাস্তায় নেমে যাচ্ছেন, তাদের দাবি দেওয়ার ব্যাপারে কথা বলছেন, এবং তারা রাস্তা বন্ধ করে দিচ্ছেন। একটা দেশে তো একটা পর্যায়ে ছিল যখন আন্দোলন ছিল, তখন বাংলা ব্লকেট করা হয়েছে, সারা দেশে ব্লকেট করা হয়েছে, ঢাকা মার্চ করা হয়েছে। সেগুলো ছিল আন্দোলনের বিভিন্ন পর্যায়ে, এবং এটা জনগণ বুঝতেই পারছিল যে এইভাবেই আন্দোলনটা এগিয়ে যাবে। বাট এখন যেটা হচ্ছে, অনেকে এটাকে বলেন যে গণতন্ত্র ছিল না, ভয়তন্ত্র ছিল। এখন ভয়তন্ত্র গিয়েছে, গণতন্ত্র আসছে, কিন্তু একটা চাপতন্ত্র বা দাবিতন্ত্রের আমরা আবহ দেখতে পাচ্ছি। তো এই যে চাপ যারা সৃষ্টি করছেন বা যারা দাবি করছেন, তাদের প্রতি আমাদের সকলের নিশ্চয়ই সহানুভূতি আছে, এবং আমরা মনে করি যে তাদের নিশ্চয়ই কিছু কথা আছে যেটা তারা এতদিন বলতে পারেননি। তো সেটা তারা বলতেই পারেন, সেটা তারা রাজপথে নেমেও বলতে পারেন। বাট তাদেরকে খেয়াল রাখতে হবে, যেটা আমরা অনেক আগে আলোচনা করেছিলাম, যাতে জনদুর্ভোগ সৃষ্টি না হয়, এবং যেটা আমাদের ডক্টর ইউনূস যেটা বলেছেন, যাতে জনদুর্ভোগ সৃষ্টি না হয়, এবং দেশের অর্থনৈতিক চাকাটা যাতে সচল করা সম্ভব হয়। তো এই দাবিগুলো নিয়ে আপনারা যারা কথা বলছেন তারা কথা বলতে পারেন, তারা সাবমিট করতে পারেন, দাবিগুলো লিখিতভাবে সাবমিট করতে পারেন। এর জন্য কমিটি করা যেতে পারে, কমিশন করা যেতে পারে, এবং সেটার ভিত্তি দিয়ে সব দাবির একটা ন্যায়সঙ্গত সমাধানে অন্তর্বর্তীকালীন সরকার পৌঁছতে পারবেন, এবং সেটার জন্য তাদেরকে সময় দিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কিন্তু এখন এই সকল দাবি দেওয়া পূরণের, মানে ইমিডিয়েটলি পূরণের চেয়ে
বড় চ্যালেঞ্জ হচ্ছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিটাকে একদম স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসা এবং দেশের অর্থনীতিটাকে সচল করা, সমস্ত কলকারখানা চালু করা, মাঝখানে বন্যা আছে সেটা মোকাবেলা করা, এবং আমরা জানি যে বন্যা মোকাবেলায় আমাদের জাতি যথেষ্ট শহীদ খান, সক্ষম। আমরা নিশ্চয়ই আপনার কাছে আসব। আমাদের সঙ্গে আরেকজন রয়েছেন আজ সুন্না ফাউন্ডেশনের প্রকৌশলী সাব্বির আহমেদ। সাব্বির আহমেদ, আপনাকে যেটা বলতে চাই, আসলে আপনাকে নিয়ে আমরা গতকালকে চ্যানেল আই আপনাদের আজ সুন্না ফাউন্ডেশন নিয়ে আমরা রিপোর্ট করতে গিয়ে দেখলাম যে বিশাল কর্মযজ্ঞ, এবং এর আগে আপনারা আলোচনা এসেছিলেন যে বৈষম্য ছাত্রবিরোধী যে আন্দোলন রয়েছে সেখানে যারা আহত নিহত হয়েছে তাদেরকে 10 কোটি টাকা দেওয়ারও আপনারা ঘোষণা দিয়েছিলেন। সব কিছু মিলে এই বিশাল কর্মযজ্ঞ আসলে আপনারা কিভাবে পরিচালনা করছেন, এবং এই বন্যা মোকাবেলায় মানুষের যে সাহায্য সহযোগিতার জন্য আপনারা যে আহ্বান জানিয়েছেন কেমন সাড়া পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, আমরা 2018 সাল থেকে বিভিন্ন প্রকার চ্যারিটি নিয়ে কাজ করি। 2018 সাল থেকে যতগুলো বন্যা হয়েছে সবগুলো বন্যা, প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে সব মানে জায়গায় আমাদের কাজ ছিল আলহামদুলিল্লাহ। তো এইবারের বন্যাটা ছিল একেবারে অনাকাঙ্ক্ষিত এবং কোনো প্রকার পূর্ব সাবধান করা বা ঘোষণা ছাড়া। আর বন্যার কাজগুলো একটু আমাদের প্রিপারেশন থাকে ভিন্ন এলাকায়। উত্তরবঙ্গে যেমন কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়ার সারিয়াকান্দি এই অঞ্চলটায় যেমন বন্যা হয়, আবার সিলেট, সুনামগঞ্জে বন্যা হয়। তো এক এক এলাকায় এক এক ধরনের চ্যারিটি কাজ আমরা করি। কিন্তু আসলে ফেনী, লক্ষ্মীপুর এবং এই যে এলাকাটা নোয়াখালী, এই এলাকায় আসলে ওইরকম চ্যারিটি কাজ করা হয় না। কারণ আপনি জানেন যে এই এলাকাটা একটা ধনী এলাকা, প্রবাসী প্রবণ এলাকা। প্রত্যেক বাড়ি থেকেই একজন দুইজন করে প্রবাসী আসে। তো সুতরাং এই এলাকায় ওই রকম সেট আমাদের মানে বন্যা মোকাবেলার জন্য যে সেট ওই সেট আমাদের ছিল না। তো বুধবারে যখন আমরা মানে বন্যার খবর প্রথম পেলাম, ওই দিনে আমরা বুধবার সন্ধ্যায় আমরা 30 টন শুকনো খাবার, 10 টন খেজুর, 10 টন চিরা, লবণ চিনিটা মূলত স্যালাইন বানানোর জন্য, এটা আমরা পাঠাইলাম। এরপর 22 তারিখে আমরা ব্যাপক কেনাকাটা করলাম আলহামদুলিল্লাহ, এবং 23 তারিখ থেকে আমরা পাঠানো শুরু করলাম। তো গতকালকে পর্যন্ত আমরা 1167 টন চাল, ডাল, তেল, চিনি, লবণ, চিরা, খেজুর এগুলো আমরা কিনেছি। পানি কেনা হয়েছে কয়েকশো মেট্রিক টন আলহামদুলিল্লাহ। এখন পর্যন্ত আমাদের 40টা প্লাস ট্রাক। আপনাদের স্বেচ্ছাসেবক কত? স্বেচ্ছাসেবক প্রত্যেক দিন এখন 3000 প্লাস স্বেচ্ছাসেবক কাজ করতেছে ঢাকাতে। আচ্ছা আচ্ছা, ঢাকাতে 3000 প্লাস, এবং ওই লোকাল এরিয়ায় প্রথম দিন কম কাজ করছে, এখন প্রায় 1000 প্লাস। এমনি মানুষজন কেমন সাড়া দিচ্ছে আপনারা যখন সোশ্যাল সামাজিক যোগাযোগ মাধ্যমে জানাচ্ছেন যে সাহায্য করুন? আলহামদুলিল্লাহ, মানে আমাদের সারা অভূতপূর্ব, এরকম সারা কখনোই আমরা পাই নাই। একদিনই আমাদের একটা বিকাশ অ্যাকাউন্টে 3 লক্ষ মানুষ ডোনেশন দিছে, মানে 3 লক্ষ মানুষ একদিনে একটা বিকাশ অ্যাকাউন্টে ডোনেশন দিছে আলহামদুলিল্লাহ আমাদের। অনেক ভালো লাগলো। নুসরাত তাবাসসুম, আপনাকে একটু স্মরণ করিয়ে দিতে চাই যে নিশ্চয়ই আপনার মনে আছে আপনাদের যে কয়েকজনকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছিল, যেটা আমরা গণমাধ্যমে পাই, তখন থেকে আপনারা খুব বেশি মাত্রায় পরিচিত। আর আপনি যেহেতু একজন ছাত্রী, নারী, সেই হিসেবে সবাই আসলে আপনাকে ওই সময় থেকেই চেনে। গতকালকে একটু আগে যেমন ভাই বলছিলেন যে আসলে সবাই তাদের না পাওয়ার বেদনা নিয়ে তারা মাঠে নেমেছে, তেমনি আমরা দেখেছি যে দীর্ঘক্ষণ অবরোধ করে রেখেছিল প্রায় 9 ঘন্টার মতো উপদেষ্টা, সমন্বয়কারী, এবং হাসনাত বেশ আহত হয়েছিল চিকিৎসার। তার কি অবস্থা এখন সর্বশেষ খবর যেটা পেয়েছি হাসনাত ভাইকে, মানে ওনার অবস্থা এখনও খুব একটা ভালো নয়। আমরা তাকে ঢামেকেই রাখবো নাকি অন্য কোনো হাসপাতালে নিয়ে যাব সেটা নিয়েও চিন্তা ভাবনা করছি। আর এখান থেকে বের হয়ে তো দেখবই। আর আপনাদেরও তো এই যে ত্রাণ কার্যক্রমে আপনারা টিএসসিতে ব্যাপক সাড়া পড়েছে। আমরা দেখেছি যে তার মা মারা গেছে, হয়তো ব্যাংক ছিল, সেটা পর্যন্ত সে দিয়ে দিচ্ছে, এবং ওখানে জায়গা হয়নি, আপনারা আর একটা জায়গায় গিয়েছেন। তো সাব্বির ভাই যেমনটি বলছিলেন, আপনার কাছে একই প্রশ্ন যে বিভিন্ন জায়গায় যাচ্ছেন, দুর্গতিটা তো আমরা দেখতেই পাচ্ছি, আপনারা সামনাসামনি দেখছেন, সেটা যদি একটু দর্শকদের বলেন, এবং ত্রাণ কার্যক্রমটা নিয়ে যদি একটু বলেন। আমরা তো ত্রাণ সংগ্রহ কার্যক্রম চালাচ্ছিলাম, গণত্রাণ সংগ্রহ কর্মসূচি। আমাদের প্রথম দিন থেকেই আমরা তো বিকাশ বা অনলাইন ট্রানজ্যাকশন অনেক পরে শুরু করেছি। মানুষ ব্যাংক অ্যাকাউন্ট এবং নগদে আমাদেরকে প্রথম দিনটা সাহায্য করেছে। তারপর থেকেও আসছে আমাদের টিএসসি, ডাকসু, সোশ্যাল সায়েন্সের গ্যারেজ, এখন জিমনেশিয়ামে ত্রাণ রাখা হচ্ছে। আমাদের প্রত্যেক দিন 25-30টা করে ট্রাক যাচ্ছে। কিন্তু সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই দীর্ঘ মানে গাড়ি বহরের কারণে রাস্তায় ব্যাপক যানজট তৈরি হয়েছে। এমনও দেখেছে যে যেই গাড়িটা আমরা আগের রাতে পাঠিয়েছি সেটা পরের দিন দুপুরেও জায়গা মতো পৌঁছাইতে পারেনি।
তারপরে আমরা এয়ার ট্রাক ইউজ করা শুরু করলাম, এয়ারট্রিপের মাধ্যমে আমরা ত্রাণ পৌঁছে দেওয়ার শুরু করেছি, সেটাও করা হচ্ছে। এই এখন আমরা যেহেতু দেখুন লোকাল এরিয়া, তো আমরা যারা অন্য অঞ্চলের, আমাদের ভালো জানা থাকবে না, তাছাড়া কোন এরিয়াতে আসলে খাবারের প্রয়োজন কতটা ভলেন্টিয়াররা অত ভালো জানবেও না। এই জন্য আমরা এখন বর্তমানে জেলা প্রশাসকের কার্যালয়ে আমাদের 2-1 প্রতিনিধি সমেত আমরা ত্রাণটা পাঠাচ্ছি। সেখান থেকে লোকাল ভলেন্টিয়ার যারা, তারা এবং সেনাবাহিনী এটা সমন্বয় করছে, সেখান থেকে ত্রাণগুলো পৌঁছে দেওয়া হচ্ছে। এখনও কিছু কিছু গ্রাম, কিছু কিছু ইউনিয়ন হয়তো রয়ে গেছে যেখানে আমরা পৌঁছাইতে পারিনি, কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের পক্ষে যতটুকু সম্ভব। আসলে আমরা সবাই তো অনেক ছোট ছোট, যতটুকু আমাদের পক্ষে করা সম্ভব আমরা এখনও চেষ্টা করে যাচ্ছি। নুসরাত, যদি একটু প্রশ্ন করি, আসলে সেই এরই মধ্যে প্রধান উপদেষ্টা একটা দাবি জানিয়েছেন, আমাদের যিনি শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ তিনিও দাবি জানিয়েছেন, ছোট ছোট তো বটেই, সেই ছোট ছোট অনেকের নাম ভাঙিয়েই আমরা দেখতে পাচ্ছি যে পদত্যাগ করার কথা বলছে, যেটা ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন যেভাবে করা যাবে না। যদি কেউ অন্যায় করে, পৃথিবীর সর্বোচ্চ অন্যায় যদি করে, তার একটা শাস্তি নিশ্চয়ই হবে। এবং খুবই ভালো সংবাদ যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারাও বলেছে যে এগুলোর সাথে আমরা নেই। যেমন ধরুন কয়েকটি গণমাধ্যমের কথা বলছে, মোটামুটি সবই গণমাধ্যম, যেগুলো বন্ধ করে দেওয়া হবে, অমুককে পদত্যাগ করতে হবে। ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছে এবং আপনারাও বলেছেন, সঙ্গে সঙ্গে দায়িত্ব পালন করেছেন যে এটার সাথে আসলে আপনাদের কোনো সম্পর্ক নেই। এগুলো কারা করছে? সুযোগ সন্ধানী কেউ কি? অথবা আপনাদেরও নিশ্চয়ই আলোচনা করেন এগুলো, কারণ আপনারা তো করেননি। দেখুন, আমরা যে শুধুমাত্র দায় এড়িয়ে যাচ্ছে ব্যাপারটা এমন নয়, আমরা একই সঙ্গে এটাও বলছি যে যারাই করছে তাদেরকে কঠোর হস্তে প্রতিহত করা প্রয়োজন, অবশ্যই শাস্তির আওতায় আনা উচিত। এমনকি যদি কখনো এরকম হয় যে আমাদের হাত দিয়ে কোনো অপরাধ সংঘটিত হচ্ছে, কারণ ক্ষমতা তো খুব খারাপ জিনিস, দেশের মানুষ যদি কোনোদিন দেখে যে আমরা অপরাধে লিপ্ত হচ্ছি, তাহলে আজকে এই পর্যায়ে থেকে আমি সেই দাবিটাও রেখে যাই, কাউকে যেন রেয়াত না করা হোক। কিন্তু অবশ্যই শাস্তি বা বিচার সেটা হবে আইনের হাত ধরে। প্রয়োজন পদে আইনের মধ্যে সংস্কার নিয়ে আসুন, পরিস্থিতি অনুযায়ী আইনের পরিবর্তন খুব দরকার, আইনের মধ্যে সংস্কার নিয়ে আসুন, কোন অপরাধের জন্য কোন আইন উপযোগী সেই সংস্কারটা আনা হোক। কিন্তু বিচার এবং শাস্তি অবশ্যই আইনের হাত ধরেই হওয়া উচিত। মব জাস্টিস যে কোনো পরিস্থিতিতে, আমরা মব জাস্টিস চাই না, মব জাস্টিস হওয়া মানেই সেটা আইনের দুর্বলতা প্রকাশ পাওয়া। তাই যারা এগুলো করছে তাদেরকে খুঁজে বের করা হোক, তদন্ত কমিটি গঠন করা হোক এবং একই সঙ্গে আইন উপযোগী বিচার নিশ্চিত করা হোক। আর দেশবাসীর কাছে আমাদের আবেদন থাকবে, আপনারাও যে যার জায়গা থেকে সর্বোচ্চ সচেতনতা দেখান। নবপ্রতিষ্ঠিত স্বাধীনতা, নবপ্রতিষ্ঠিত সরকার, এটার সরকারের যেমন দায়িত্ব রয়েছে দেশে সব কিছু সঠিকভাবে দায়িত্বগুলো পালন করা, ঠিক তেমনি দেশবাসীরও দায়িত্ব রয়েছে সহযোগিতা করা। কারণ এই সরকার তো জনগণের ভেতর থেকে তৈরি হয়ে আসা সরকার। আমরা যদি এই মুহূর্তে সহযোগিতাপূর্ণ মনোভাব না দেখাতে পারি, তাহলে কিন্তু আমরা এক্সট্রিম মবের দিকে চলে যেতে পারি। এই যুদ্ধবিধ্বস্ত দেশের মধ্যে, আন্দোলন পরবর্তী দেশে আমরা কখনোই সে ধরনের পরিস্থিতি চাই না। যুদ্ধবিধ্বস্তের মতো পরিস্থিতি আর কি। হ্যাঁ, অবশ্যই। দেখুন, এত মানুষ মারা গিয়েছে, এত ভাঙচুর হয়েছে, বর্তমানে তো দেশের অবস্থা আসলে ভালো নয়। এই জিনিসটা তখন সুস্থ হবে যখন দুই পাশ থেকে সহযোগিতাপূর্ণ মানসিকতা আমরা দেখতে পাবো। আবুল আলম সাহেব, আপনার কাছে আবারও ফিরে আসি। প্রধান উপদেষ্টা, আমি যেটা বলছিলাম, বারবার এই আহ্বানটাই জানিয়েছেন। দেখুন, আন্দোলনের সময় আমরা দেখেছি পুলিশকেও পিটিয়ে মারা হয়েছে, অনেক পুলিশ মারা গেছে, কাউকে ঝুলিয়ে মারা হয়েছে, গুলি করে সরাসরি মারা হয়েছে। এর মধ্যে অনেকেই আমরা জানি না যে আসলে তাদেরকে তো আইনের আওতায় আনা হয়নি, প্রকাশ্যেই তারা হয়তো আমাদেরই বন্ধু বান্ধবদের মাঝে ঘুরে আছে। শিক্ষার্থীদের হাতেও কিছু হলেই আমরা লাঠি নিয়ে এখন বেরিয়ে যাচ্ছি। আসলে সব কিছু মিলে এই মুহূর্তে সরকার, আপনি সাবেক সচিব ছিলেন, সরকারের সামনে আসলে এখন লক্ষ্য উদ্দেশ্য, যদি আপনাকে 1 থেকে 3টা চ্যালেঞ্জের কথা বলি, আপনি কোনটাকে আসলে গুরুত্ব দেবেন? না, এই যে মবক্রেসি যেটা চলছে বা মব জাস্টিস, এটা তো একদম বন্ধ করতে হবে। এটা যদি সরকার একেবারে পুরোপুরি স্থায়ী সরকার, মানে একটা স্থায়িত্ব পেয়ে যায়, তখনও কিন্তু আপনি মবক্রেসি অ্যালাউ করতে পারবেন না। মানে আপনি পিটিয়ে কাউকে মেরে ফেলা, এটা তো আইনের চোখে একদম বড় ধরনের অপরাধ, এটা করতে পারেন না আপনি। এবং তাদেরকে আবার চিহ্নিত না করাটাও একটা অপরাধ। তাদেরকে চিহ্নিত করতে হবে, যেটা উনি বলছেন যে এটা চিহ্নিত করা যাবে, কারণ এগুলোর ভিডিও ফুটেজ আছে অনেক জায়গায়। আর আমার কাছে হলো প্রত্যেকটা মৃত্যুর তদন্ত করতে হবে। আমরা যেভাবে ছাত্র জনতা এবং সাধারণ মানুষ যেভাবে হত্যার শিকার হয়েছেন, সেগুলো যেমন আমাদের বিচার করতে হবে, বিচারের আওতায় আনতে হবে। পরবর্তীতে যদি কেউ
নিজের স্বার্থের জন্য বা নিজের হিংসা বিদ্বেষ চরিতার্থ করার জন্য এরকম কিছু করে থাকে তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে। কারণ বিচারের বিষয়টা হলো যে বিচার নিরপেক্ষ, অবশ্যই বিচারটা নিরপেক্ষ হতে হবে, এটা একটা কাজ। এখন ধরেন যে ও যেটা বললো আমাদের সমন্বয় যে কঠোর, আমি এখন কঠোর শব্দটা ব্যবহার করছি না গত কয়েকদিন ধরে, আমি বলি যে এটা আইনের আওতায় আনেন সকলকে। কঠোর বললে কেমন আনডেমোক্রেটিক শোনা যায়। সো প্রতিটা জিনিসকে আপনি আইন দিয়ে চিন্তা করেন, আইনের আওতায় আনেন। তো সেই আহ্বানটা প্রধান উপদেষ্টা জানিয়েছেন, আমাদের অন্যান্য উপদেষ্টারাও বলেছেন। জনগণের কাছে এটা একটা অনুরোধ হবে যে আপনারা যারা আইনের মধ্যে দিয়ে বিচার করার চেষ্টা করেন, যারা বিচার চান, আর যারা এরকম মবক্রেসি করতে চাচ্ছে, এটাকে সরাসরি এই যে নৈরাজ্য সৃষ্টির একটা চেষ্টাও মনে করতে পারেন, সেই নৈরাজ্য সৃষ্টি যারা করছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে এবং তাদেরকে একটা সমর্থন, বাধা দেওয়া। গতকালকের বিষয়টা একটু ভিন্ন রকম ছিল। গতকালে আনসার বাহিনী যে কয়েকদিন ধরে তারা 2-3 দিন ধরে আন্দোলন করছিল এবং গতকালে অনেকক্ষণ ধরে অবরোধ করেছিল। সচিবালয়ে যারা আমাদের পরিচিত আছেন, অনেক নারী অফিসারের সচিবালয়, তারা আটক ছিলেন এবং তারা ফেসবুকে কিন্তু পোস্ট দিয়েছেন যে আমি বের হতে পারছি না, আমি তাহলে কি করব। 352 জন আনসারকে আটক করা হয়েছে। আপনি এই যে তারা যে পরবর্তী পর্যায়ে যে আলোচনা হলো এবং আলোচনার মধ্যে দিয়ে একটা সমাধান সূত্র কিন্তু বের করা হয়েছিল যে তাদের রেস্ট বিষয়টাকে বাতিল করে দেওয়া হয়েছে, মানে একটা সিদ্ধান্ত হয়ে গেছিল। আর বাকিটার ব্যাপারে বলা হয় যে একটা কমিটি করা হবে, কমিটির মাধ্যমে এগুলো ঠিক করা হবে। তারপরে অনেকেই জানেন না আবু শহীদ সাহেব, সেটা হচ্ছে যে রেস্ট যেটা বলা হচ্ছে, এটা হচ্ছে যে তারা, আপনি নিশ্চয়ই জানেন যে তাদেরকে এক সময় ছুটিতে পাঠানো হয়, ওই সময় সে আর কোনো বেতন পায় না, মানে ওটা এমবডিড আনসার। তো তাদেরকে যতক্ষণ কাজে লাগে, বছরে 6 মাস তাদেরকে কাজে লাগানোর কথা। বাট তারপরে তারা যে দাবি নিয়ে অনড় হয়ে সচিবালয় ঘেরাও করে রাখলেন, তারপরে ছাত্রদের সাথে যে ঘটনাটা ঘটলো এবং আজকে ফুটেজ দেখে তো বোঝা গেল যে প্রথম ছাত্ররা তাদেরকে কিন্তু কোনো আক্রমণ করেনি, আক্রমণটা তাদের পক্ষে হতে আসছিল। তো এখানেও এটা বলার কথা যে যারাই যে দাবি করছেন, আন্দোলন করছেন, আপনারা দয়া করে প্রসেসের মধ্যে থাকেন এবং অনেক দাবি দেওয়া প্রসেসের মধ্যে দিয়ে আদায় হবে। আমরা এই বিষয়টা আসবো। আপনারও নিশ্চয়ই আসলে চোখে পড়েছে, যেহেতু আপনারা 2018 সাল থেকে বললেন বিশাল কর্মযজ্ঞ আপনারা করছেন এবং গেল 15 বছর, তারপরে এই সময় মানে আপনি মাশাআল্লাহ এখন টুপি এবং পায়জামা পাঞ্জাবি পরে আছেন। যদিও একটা টেলিভিশন টক শোতে এভাবে পোশাক নিয়ে কথা বলা উচিত নয়, কিন্তু আমরা দেখেছি যে এরকম একটা দাবি করা হয় যে আসলে এটাই সমস্যা, যেখানেই যায় তা অধিকার থেকে শুরু করে সব জায়গায়। তো আপনার দৃষ্টিভঙ্গিতে আসলে আপনি কি বলবেন? আমি যে প্রশ্নটি করলাম নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন, এবং একই সঙ্গে আপনার কি সুপারিশ থাকবে অথবা কি কি এখন স্ট্রাগল ফেস করছেন? এটা তো আসলে একটু জটিল প্রশ্ন। প্রকৃত মানে দাড়ি টুপি নিয়ে আমরা আসলে প্রকৃত সংখ্যালঘু, মানে যদি আমরা যারা প্র্যাকটিস করি, সিরিয়াসলি প্র্যাকটিস করি, আমরা প্রকৃত সংখ্যালঘু। আমি 2013 সালে বাংলাদেশের সেরা ফ্রিল্যান্সারের পুরস্কার পাইছি। 2013 সালে আমার ফরেন রেমিটেন্স আয় ছিল 1 কোটি টাকার বেশি। এরপর এই আয় এর চেয়ে কয়েক গুণও হয়েছে এক বছরে। আমি ইউএসএতে যাওয়ার প্রস্তাব পাইছি, যাওয়ার সহজ সুযোগ ছিল, কিন্তু আমার কাছে কখনোই মনে হয় না যে আমার বন্ধুবান্ধব যারা তারা সবাই চলে গেছে। তো এখন আমি আমার দাড়ি টুপি এগুলো নিয়ে আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, বাংলাদেশ আমার জন্য বেস্ট জায়গা। তো 2017-18 সাল থেকে আমরা চ্যারিটি কাজ শুরু করি। তো আমরা কিন্তু প্রচুর বাধার সম্মুখীন হয়েছি। যদি বলেন যে রেগুলার কোনো মিডিয়া, মানে যদি আমি মিডিয়ার থেকেও বলি যে রেগুলার মিডিয়ার কোনো কভারেজ কিন্তু আমরা কখনোই পাই না। এইবার এর একটা ভিন্ন সিচুয়েশন, মানে এই সরকার পরিবর্তনের পর ভিন্ন সিচুয়েশন। আলহামদুলিল্লাহ আমরা কিন্তু বাংলাদেশি যত লোকাল চ্যারিটি ফান্ড আছে এর ভিতরে অনেক বছর আগে থেকে আমরা সর্বোচ্চ কাজ করি, আলহামদুলিল্লাহ সর্বোচ্চ স্বচ্ছতার সাথে কাজ করি। ইনশাআল্লাহ আল্লাহ যদি সহায় হন, এই বন্যায় আমরা 100 কোটি টাকার ত্রাণ প্লাস পুনর্বাসন কাজ করার প্ল্যান আছে। আমরা সিলেটের বন্যায় 17 কোটি টাকার কাজ করছিলাম। আলহামদুলিল্লাহ আমরা ওয়েল অর্গানাইজ কাজ করি, প্ল্যান প্রোগ্রাম করে কাজ করি, কারণ যেহেতু আমরা অনেক আগে থেকে কাজ করি। আমি একটা সিলেটের বন্যায় মানুষ দলে দলে ত্রাণ নিয়ে গেছে, আসলে জানে না যে সিলেটের মানুষ কোন ধরনের চাল খায়। সিলেটের ওই অঞ্চলের মানুষ আতপ চাল খায়, তো সে ঢাকায় সে সিদ্ধ চাল খাচ্ছে, সিদ্ধ চাল নিয়ে যাচ্ছে। ওই সিলেটের মানুষ তো এটা খেতে পারবে না। তারপর পানির ব্যাপারটা দেখেন যে আমি গত পরশুদিন প্রধান উপদেষ্টা মহোদয়ের তিনি ডাকছিলেন সকল এনজিও প্রতিনিধির, ওইখানে আমিও গেছিলাম। পানির বোতল এইটা কিন্তু আসলে ভালো সমাধান না, কারণ লক্ষ লক্ষ পানির বোতল যাচ্ছে এলাকায়, যাওয়ার পর এগুলো কিন্তু ওয়েস্ট হিসাবে পানি মানে পরিবেশকে নষ্ট করছে। সুতরাং একটু এই যে প্ল্যান প্রোগ্রাম করে কাজ করলে কিন্তু অনেক সহজ হয়, ঠিক আছে? তো
আমরা আশা করি যে নতুন পরিস্থিতিতে আমরাও ইনশাআল্লাহ স্বাধীনভাবে কাজ করতে পারবো। একটা বাইরের এনজিও যেরকম স্বাধীনভাবে কাজ করে, এইরকম স্বাধীনতা যদি আমিও পাই তাহলে আমি দেশ পরিবর্তনে আমিও অবদান রাখতে পারবো, এটা আমি আশা করি। আচ্ছা আচ্ছা, নুসরাত একটু আপনার কাছে, আপনাদের থেকে দুজন প্রতিনিধি এখন বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারে আছে এবং আমি যতদূর জানি যে আপনারা আসলে খুবই অর্গানাইজড, এটা কালকেই আমরা দেখতে পেয়েছি এবং আপনারা যাওয়ার পরে আসলে পরবর্তীতে সেনাবাহিনী এসেছিল এবং আবার দেখা গেছে অনেক উত্তেজিত আনসারদেরকে মারতে গেছে, বাট আপনারাই আবার ওদেরকে বলেছেন যে না, কোনোভাবেই আঘাত করা যাবে না। তার মানে আপনাদের যোগাযোগটা আসলে খুবই ভালো, সব ধরনের অনভিপ্রেত ঘটনা যাতে না ঘটে আপনারা অনেকেই চেষ্টা করছেন। দুজন প্রতিনিধিও আছেন, সমন্বয় তো আপনারা করছেনই। কিভাবে কি কাজ করছেন যদি একটু জানান, মানে আপনাদেরও নিশ্চয়ই আলাপ আলোচনা, পরিকল্পনা কি, সামনে আপনাদের পরিকল্পনা কি? সামনের পরিকল্পনা বলতে অনেকগুলো কাজই দেশে আসলে করা বাকি। আমরা তো আসলে জনগণের অংশ, এখতিয়ারভুক্ত মানুষ আমরা নই। আমরা শুধু অনুরোধ জানাতে পারি, দাবি জানাতে পারি, কিন্তু দেশের অনেকগুলো কাজই আসলে হওয়া প্রয়োজন। যেমন আমার মনে হয় যে একটা ক্লাস পর্যন্ত শিক্ষার্থীদের খুব দ্রুতই প্রতিষ্ঠানে ফেরত যাওয়া উচিত। তো শিক্ষা সংস্কারটা আসু প্রয়োজন। এইচএসসি পরীক্ষার্থীদের ব্যাপারটাও এখন পর্যন্ত কিছুটা অনিশ্চিত বলে আমার মনে হচ্ছে, সেটারও একটা সুরাহা হওয়া দরকার। আর সবচেয়ে বেশি করে যে জিনিসটা করা দরকার সেটা হচ্ছে ল এনফোর্সমেন্ট। কালকে কেন ছাত্ররা যাওয়ার পরে সেনাবাহিনীরা আসলো এবং এই যে দুর্বলতা দেখা যাচ্ছে, এটা খুব খারাপ। দেখুন, আমি একটু আগে যে মবের কথা বলছিলাম, একটা দেশে মব তখন এত বেশি জাগ্রত থাকতে পারে, এবং মব বলতে কিন্তু শুধু ছাত্ররা না, মব যখন কোনো অনিয়ন্ত্রিত জনগোষ্ঠী এক জায়গায় জড়ো হয় তারাই আসলে মবের মতো বিহেভ করতে পারে। সেক্ষেত্রে আইনের লোকজনের রাস্তায় থাকাটা, আইনের লোকজন উপস্থিতিটা খুব দরকার। আমি আসলেই স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার কাছে আমি অনুরোধ জানাতে চাই, আপনারা অতি দ্রুত ল এনফোর্সমেন্ট ব্যাপারটা একটু এদিকে একটু নজর দেন, কারণ আইনের লোকজনের খুবই দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করা দরকার। যতক্ষণ না রাস্তার নিরাপত্তা নিশ্চিত হচ্ছে ততক্ষণ আসলে অন্য দিকে নজর চাইলেও দেওয়া সম্ভব না। এই যে বন্যার মধ্যে দেশের মানুষের প্রত্যেকের নজর বন্যা কবলিত অঞ্চলগুলোর দিকে, সবাই যে যার জায়গা থেকে চেষ্টা করছে যতটুকু করা যায়। তার মধ্যে এই সমস্ত অনভিপ্রেত ঘটনা যেগুলো ঘটছে, এগুলো আসলে কাজের জন্য খুবই ক্ষতিকর। এবং আমি বলছি না যে যারা দাঁড়িয়েছেন তাদের দাবি অযৌক্তিক বা তাদের দাবি মানা হবে না, তাদের দাবি সরকার গ্রহণ করবে না, আমি এগুলো বলছি না। অবশ্যই আলোচনার মাধ্যমে সকল সমস্যার সমাধান হতে পারে। সেক্ষেত্রে প্রতিনিধিদের ওপরে বিশ্বাস রাখা খুব দরকার। কালকে ওখানে যখন আমরা ছিলাম, আমি খুবই আশাহত যে তারা তাদের নির্বাচিত প্রতিনিধি, কিন্তু যখনই সিদ্ধান্ত তাদের মনোপ্রত হচ্ছে না তখনই তারা প্রতিনিধিদের প্রতি বিশ্বাস রাখতে পারছে না। এই জিনিসটা উচিত না। দেখুন, এই সরকারও তো আমাদের প্রতিনিধি। আমরা যদি বিশ্বাসটা না রাখতে পারি, ভরসাটা না করতে পারি, তাহলে কাজটা কিভাবে হবে? সবসময় যদি সন্দেহ অবশ্যই ভালো, জবাবদিহি চাওয়া, কৈফিয়ত চাওয়া খুবই ভালো, কিন্তু তার মানে এই না যে আমি এত বেশি সন্দেহ করব যে একটা মানুষ নড়াচড়া করতে পারবে না, কাজ করতে পারবে না। এটা অনুচিত, এটা ঠিক হচ্ছে না। মানুষের উচিত জবাবদিহিতা চেয়ে কৈফিয়ত দেওয়ার জায়গাটা রেখে কাজ করার সুযোগটা করে দেওয়া। কৈফিয়ত দিতে গিয়ে যদি কাজে ফেরত যেতে না পারে মানুষ, তাহলে তো সমস্যা। আমার মনে হয় মানুষের দিক থেকে সহযোগিতা খুব দরকার, আর একই সঙ্গে সরকারের দিক থেকেও এখন এই সমস্ত বিষয়গুলা অতি দ্রুত সুন্দরভাবে নিয়ন্ত্রণে নিয়ে আসা দরকার। কারণ একটা দেশ এতখানি অনিয়ন্ত্রিতভাবে বেশি দিন চলতে পারে না। ঠিক আছে, দেশের পরিস্থিতি অনুযায়ী যেটা হচ্ছে সেটা আসলে হওয়ারই ছিল একরকমভাবে বলতে গেলে। মানুষের 16 বছরের জনরোষ জমা রয়েছে, অনেকের সাথে অনেক বৈষম্য, অনেক বঞ্চনা হয়েছে, কিন্তু কাজ করার জন্য তো সময় প্রয়োজন। এই মুহূর্তে আমাদের বলাটাও, আমাদের কাজটাও সেরকম। আমাদের বিশ্ববিদ্যালয় নিয়ে আমাদের অনেক পরিকল্পনা রয়েছে। আমরা এখানে সংস্কার কার্যক্রম চাই। আমাদের দেশব্যাপী অনেকগুলো সংস্কার কার্যক্রম রয়েছে যেগুলো শিক্ষার্থীদের পক্ষ থেকে দাবিগুলো এসেছে, সেখানে হয়তো আমরা একটা দাবি রাখবো, আমরা কাজ করব, কিন্তু আমরা সহযোগিতাপূর্ণ মানসিকতার মাধ্যমেই কাজগুলো করব। সদস্য আসবো। আবু আলম, আপনি যেহেতু একসময় আগেও যেমনটি বলছিলাম যে সচিব ছিলেন, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে অনেককেই পদোন্নতি দেওয়া হচ্ছে, দীর্ঘদিন যারা পদোন্নতি পাননি। এটা দিয়ে প্রমাণিত হচ্ছে যে আসলে আপনি যতই শপথ নিয়ে সরকারে থাকেন না কেন, আপনি দলীয়করণ করেন।
কারণ দীর্ঘদিনের পরে যখন আপনি দিচ্ছেন, আপনি অনেক আইন শৃঙ্খলা, অনেক আইন কানুন, আদালত, সরকারি অর্থ অপচয় করে একজনকে সাজা দিয়েছেন, দীর্ঘদিন ভোগ করলো, কিন্তু পরে আমরা আবার জনগণ জানতে পারলাম এটা আসলে কিছুই না। এগুলো নির্মূল করার জন্য আসলে সত্য সবসময় সত্য, সেটা যতই কঠিন হোক, এবং সেটা সত্যটা সব সরকারের আমলেই সত্য থাকা উচিত। এই প্রশাসনিক সংস্কার নিয়ে আসলে আপনি কি বলবেন, বা আপনার চিন্তাধারা কেমন? না, শুধু তো প্রশাসনিক সংস্কার না, আমাদের প্রশাসন, পুলিশ এবং বিচার বিভাগের একটা বড় ধরনের সংস্কার প্রয়োজন। আপনি যদি বাংলাদেশের 54 বছরের ইতিহাস পর্যালোচনা করেন, সব সরকারই কোনো না কোনো সময়, রাজনৈতিক দলের সরকার, স্বৈরাচারী সরকার, রাজনৈতিক দলের সরকার, যারাই সরকারে এসছেন তারা আইন কানুন, সংবিধান, বিধিবিধান, আইন কানুন এগুলো তোয়াক্কা করেননি। অল্প অল্প, মনে করেন আগের সরকারের সময় অত এটা ছিল অল্প, সেটা এখন অনেক বেশি, গত 15-16 বছরে অনেক বেশি, মানে একেবারে মাচ্ছান্নয় পর্যায়ে চলে গেছে। তো এটা একটা চলমান। একটু যদি যুক্ত করি, সেটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়গুলোর ট্রাস্টি বোর্ড চেঞ্জ হয়ে যাচ্ছে, ভিসিরা পদত্যাগ করছেন, ডিনদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে, স্কুলগুলোতে হেডমাস্টাররা কাজ করতে পারছে না, অধ্যক্ষরা কাজ করতে পারছে না। আমাদের 4,90,00,000 হচ্ছে শিক্ষার্থী, বিশ্বের অনেক দেশের জনগণ নেই, বেতন ভাতা এগুলো সব কিছু ওটার সাথে জড়িত। এই ক্ষেত্রে প্রশাসনের এখন কি কাজ? মানে সবাই এইটা তো চলতে পারে না। আপনি প্রথমত হলো যে আপনার কারোর বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে, ট্রাস্টি বোর্ডের বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে, আপনার গভর্নিং বডির বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে, আপনার যিনি প্রধান শিক্ষক বা প্রিন্সিপাল, ভিসি তাদের বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে। একটা প্রসেসের মধ্যে দিয়ে এগুলোকে পরিবর্তন করতে হবে, এবং এটা একটা প্রসেসে না গেলে হঠাৎ করে গ্যাপ হয়ে যাবে, এবং এই গ্যাপটা হলে নানান অসুবিধার সৃষ্টি হবে, যেটা কেউ চাচ্ছেন না, জনগণ এটা চায় না। সুতরাং সরকারকে এই বিষয়ে অনেক কঠোর হওয়া দরকার আছে বলে সবাই মনে করেন। যেমন ধরেন যে আমি তো মনে করি যে ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, সেখানে সরকার যৌথ বাহিনীর অভিযান পরিচালনা শুরু করতে পারে। সেটা আপনার কাছে গণতান্ত্রিক নাও মনে হতে পারে, বাট সেনাবাহিনী, পুলিশ, বিজিবির একটা যৌথ বাহিনীর অপারেশন 2 মাস 1 মাস করা। কারণ আজকে আপনি অস্ত্র জমা দিতে বলেছেন, তাই না? তো অস্ত্র যদি আমি জমা না দিই কী হবে? তাহলে আমার বাসায় তো যেতে হবে, যে আপনার অস্ত্রটা জমা দেন নি, তাহলে অস্ত্রটা কোথায় আছে? তো সেইভাবে আপনি যদি একটা কলেজে, যে কালকে যেটা সচিবালয় হলো, শি ইজ ভেরি রাইট, ছাত্রদের কেন ওখানে যেতে হবে? আচ্ছা, কারণ এগুলো হচ্ছে কি মনে হয়? এইগুলো ধরেন ষড়যন্ত্র তত্ত্বের মতো, উস্কানি নয়। আমার কাছে মনে হয় যে অনেক দিনের পুঞ্জীভূত যে বেদনা, ক্ষোভ, দুঃখ, এটার একটা প্রকাশ হচ্ছে। বাট প্রকাশ করতে যেটা মব হয়ে যাচ্ছে, হয় কি একজন যখন প্রকাশ করতে যাবে তখন আপনি মনে করুন যে 100% দায় আমার। আমরা যদি 2 জন করি তখন 50%, এখন আমরা 4 জন হলে 25%। আমরা সবাই মিলে যদি কাউকে মারতে চাই তখন দায়টা কমে যায়। ওটা হলো অ্যানোমি সিচুয়েশন আর কি। তো এটা একটা গ্রুপের দাঁড়ানো দেখে অন্য গ্রুপগুলো মানে উৎসাহিত। যেমন ধরেন যে সচিবালয়ের ছাত্ররা যে চলে গেল, আমাদের 12 লক্ষ পরীক্ষার্থী কজন ছিল, এবং তারা যেভাবে ঢুকে গেল এবং যেভাবে একটা অর্ডার নিয়ে বেরিয়ে গেল, সেই অর্ডার করার সময় আপনার এটা হলো যে আপনি যখন একটা দায়িত্ব নেবেন তখন আপনাকে দৃঢ় প্রতিজ্ঞ থাকতে হবে, আপনার সেই সাহস থাকতে হবে। আপনি যাবেন না, ঠিক আছে তোমরাও থাকো আমরাও থাকি, সোজা কথা। মানে আমাকে যেহেতু জিজ্ঞাসা করতেন ব্যক্তিগতভাবে, এই সিচুয়েশনে আমি বলতাম ছাত্রদেরকে, ওকে তোমরাও থাকো আমরা থাকি, খাবার দাবার আনি, এই আলোচনা চলতে থাকুক। এবং বাংলাদেশের ইতিহাসে কিন্তু সচিবালয় কখনো ঘেরাও হয়নি। সচিবালয়ের ভিতরে ঢুকে যাওয়া, আপনারা যখন আন্দোলন করেছেন তখনও কিন্তু ওই কাজটা করেন। সচিবালয় ভাই এটা বুঝতে হবে যে সচিবালয় হলো সেন্টার অফ পাওয়ার বলেন, বা সেন্টার অফ গভর্নেন্স। আমরা গণমাধ্যমের ভাষায় বলি প্রশাসনের কেন্দ্রবিন্দু, তাই না? তো সেন্টার অফ গভর্নেন্স বলছি। এখন এটা গুড গভর্নেন্স ছিল না ব্যাড গভর্নেন্স ছিল আজকে আলোচনা না। হ্যাঁ, অনেক ব্যাড গভর্নেন্স ছিল, এগ্রিড, কিন্তু ঠিক করতে হবে। বাট সেন্টার অফ গভর্নেন্সে প্রত্যেক দিন এরকম ঘটনা ঘটবে, এটা তাহলে ওরা কাজ করবে কখন? তাদেরকে কাজ করতে দিতে হবে। সুতরাং আমাদের যেটা বললাম, ইয়েস গভর্নমেন্ট এখন এটা বলার পরে আমরা আরো 2-3 দিন দেখি, যদি এরকম মবক্রেসি চলতে থাকে, মবক্রেসি চলতে থাকে, তাহলে যৌথ বাহিনীর একটা অভিযান পরিচালনা করতে হবে। সাব্বির আহমেদ, সেটি হচ্ছে যে খুব ছোট করে যদি আপনি আমাদের একটু বলতেন, গেল সরকারের সময় আমরা দেখেছি যে 26,000 বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে সরকারিকরণ করা হয়েছে। ঠিক একইভাবে আমরা দেখছি যে ইবতেদায়ী মাদ্রাসা, তারাও লেখাপড়া করে কিন্তু একটাও সরকারি আওতায় আনা হয়নি। এদিকে উপবৃত্তি পাচ্ছে, ওদিকে পাচ্ছে না। আপনি যখন ইংরেজিতে উচ্চশিক্ষা,
উচ্চশিক্ষা শেষ করছেন তখন আপনাকে বলা হচ্ছে আপনি স্কলার, উচ্চশিক্ষিত, সে আপনি যখন আবার আরবি সাহিত্যে একইভাবে লেখাপড়া করছেন আপনাকে হয়তো ওই ধরনের সমমর্যাদাই দেওয়া হচ্ছে না, যদিও দায়রা হাদিসকে মাস্টার সমতুল্য করা হয়েছে। সব কিছু মিলে দীর্ঘদিন ধরে আসলে মাদ্রাসা কেন্দ্রিক যারা লেখাপড়া করছে তারা বলছে যে আমরা আসলে একটা বৈষম্যের শিকার হয়েছি। কি বলবেন যদি ছোট করে একটু বলেন? না, আসলে আমি একটা ঘটনার কথা বলতে চাই যে কয়েক বছর আগে ঢাকা ইউনিভার্সিটির খ ইউনিটে ভর্তি পরীক্ষায় মাত্র 2% অথবা 10% পাস করেছে। ওই পরীক্ষায় যিনি ফার্স্ট হয়েছিলেন তিনি কিন্তু ইংরেজিতে ভর্তি হইতে পারেন নাই, ফার্স্ট হওয়ার পর, কারণ উনি মাদ্রাসা থেকে আসছেন, ডিপার্টমেন্ট ভর্তি নেয়। এবং আমাদের একটা গবেষণা আছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল আইন বিভাগে যারা ভর্তি হয়েছেন তাদের মধ্যে 13% হচ্ছে মাদ্রাসা শিক্ষার্থী। মানে বিভিন্ন ডিপার্টমেন্টে ভর্তি হইতে দেওয়া হয় না, সুতরাং সে মেধা তালিকায় আসছে, সে আলাদা ভর্তি পরীক্ষা দিচ্ছে, সকল প্রসিডিউর মেনটেন করছে। তারপর এই যে আমি একটু আগে বলতেছিলাম যে আমরা আসলে প্রকৃত সংখ্যালঘু, আমরা কোথাও আমাদের কথা বলতে পারি না, ঠিক আছে? তো সুতরাং আমি সবার স্বাধীনতা চাই। একজন যদি এই প্রতি বছর এসএসসি পরীক্ষার সময় দেখা যায় যে খ্রিস্টান ধর্মাবলম্বী কিছু পরীক্ষার্থী তাদেরকে রাত্রে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়, আমি এইটাকেও স্বাগত জানাই। একইভাবে বিশ্ববিদ্যালয় থেকে যারা স্বাধীনভাবে নেকাব পড়তে চায়, হিজাব পড়তে চায়, তাদের সেই স্বাধীনতা দিতে হবে, সেটা তার বিশ্বাস, ধর্ম বিশ্বাস। একজন সে তার অফিস করবে, যে অফিসে সে চায় না যে কারো ছবি থাকুক, সেটা তার ধর্ম বিশ্বাস, এই স্বাধীনতা তাকে দিতে হবে। আরেকজন যদি রাখতে চায় সে রাখতে পারবে, আমি যদি না রাখতে চাই যে আমার অফিসে আমি কোনো ছবি আমি টাঙ্গাবো না, তাহলে আমাকে সেই স্বাধীনতা দিতে হবে। তো আমরা কিন্তু সেই কথা বলতে পারি না। আপনারা চাচ্ছেন এগুলোর অবসান হোক? জি জি, আমরাও এই বৈষম্যের আধুনিক রাষ্ট্র হলে জি 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 অবশ্যই। নুসরাত, একদম খুব ছোট করে যদি আমাদেরকে আসলে আপনাদের ভাবনাগুলো বলতেন, কিংবা সরকারের প্রতিও যদি কোনো পরামর্শ থাকে বা আপনাদের কার্যক্রম। এই মুহূর্তে সরকারের প্রতি পরামর্শ বলতে দৃঢ়তার প্রয়োজন, ভালোবাসার সাথে একটু দৃঢ়তা, একটু শাসনের প্রয়োজন। আর বাইরে আমরা যারা ছাত্র জনতা, আমার শিক্ষার্থী, সিনিয়র জুনিয়র ভাই বন্ধু, সবার উদ্দেশ্যে একটাই কথা, সেটা হচ্ছে আপনারা মানবতা জিনিসটা ভেতর থেকে নষ্ট হতে দেবেন না। কারণ জুলুম জিনিসটা আসলে প্রমাণ করে, জুলুম হচ্ছে সেই ফিল্টার যেটা খারাপ আর ভালোর মাঝখানে প্রমাণ করে। ইতিহাসে অনেক প্রমাণ আছে, ইতিহাসে অনেক প্রমাণ, জুলুমকারী কখনো থাকতে পারে না। শাস্তি দেওয়া যেতে পারে কিন্তু জুলুম করা যেতে পারে না। আর সবচেয়ে বড় কথা, আমরা যেহেতু দেশের ভবিষ্যৎ হালটা ধরবো, আমাদের মনে হয় এখন থেকেই জনসেবার প্রস্তুতিটা নেওয়া উচিত, জনসেবার প্র্যাকটিসটা আমাদের হওয়া উচিত। ছাত্ররা যা করছে, জনগণ যেভাবে ছাত্রদের পাশে আছে এই ত্রাণ কার্যে বা আন্দোলনের সময়, আমি খুবই কৃতজ্ঞ। আর একই সঙ্গে আমি সবাইকে এটা বলতে চাই, যারা কাজ করছেন কোনো কিছু পাওয়ার আশা না রেখে কাজ করে গেলেই আসলে ভালোবাসাটা সবচেয়ে বেশি পাওয়া যায়। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ আমাদের মেট্রোসাম টু দ্য পয়েন্টে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ, এতক্ষণ আপনারা আমাদের সঙ্গে ছিলেন এবং যে কথাটি আসলে বারবার বলার চেষ্টা করা হয়েছে, এই সব কিছুই হচ্ছে আসলে বাংলাদেশ যদি এখন এতটুকু ভালো থাকে, বাংলাদেশকে এতখানি ভালো করার জন্য এবং বিশ্বের অন্যান্য দেশের মতোই যাদেরকে আমরা সারা বিশ্ব যাদেরকে অনুসরণ করে, বাংলাদেশকেও অন্যান্যরা অনুসরণ করবে, আসলে সেজন্যই কিন্তু আমাদের এই সরকার ব্যবস্থা থেকে শুরু করে এই টক শো থেকে শুরু করে সব আলোচনা। বাংলাদেশ এগিয়ে যাক, এটাই প্রত্যাশা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য নিরন্তর শুভকামনা। আসসালামু আলাইকুম।